হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলার নবজাগরণ সম্পর্কিত কয়েকটি বিষয়। আজকে আলোচনা করা হবে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র পর্যালোচনা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা। 3 নম্বর বাংলার নবজাগরণের সঙ্গে ইতালির নবজাগরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। এবং সর্বশেষ আলোচনা করা হবে বাংলার নবজাগরণের প্রভাব বা ফলাফল। স্টুডেন্টস, যারা প্রথমবার আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই বাংলার নবজাগরণের পার্ট 1টা দেখে নেবে, তাহলে আজকের আলোচনাটা তোমরা বুঝতে পারবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ইউরোপের নবজাগরণের উপরে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে নবজাগরণ বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে মূল আলোচনায় আসা যাক। আজকের আলোচনা হচ্ছে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র পর্যালোচনা। বাংলার নবজাগরণের চরিত্র মানে হচ্ছে বাংলার নবজাগরণটা কি ধরনের ছিল, কি প্রকারের ছিল, এই নবজাগরণ কি সত্যি নবজাগরণ ছিল, এবং এই নবজাগরণে আলোর ছোঁয়া কি একেবারে সমাজের সর্বস্তর পর্যন্ত পৌঁছেছিল, এই নবজাগরণে কি আলো সবাই পেয়েছিল, এই সমস্ত বিষয় একটা বিতর্কমূলক বিষয়। একটা জিনিস মনে রাখবে, চরিত্র বা প্রকৃতি বললে সেখানে বিতর্ক আসবে, এবং ঐতিহাসিক বিষয় নিয়ে যদি চরিত্র প্রকৃতি আসে তাহলে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত থাকবে। যে কোনো আন্দোলনের ক্ষেত্রে হোক, যাই হোক, সেখানে একটা ভিন্ন মতামত থাকবে। এছাড়া কোনো মতামতই তোমার 100% কারেক্ট হবে না। যেমন চরিত্র বিষয়টা আরো একটু পরিষ্কার করে তোমাদের বলে দিই। ধরো তোমরা যেখানে বাস করো তার একটা প্রতিবেশী কেউ শ্যামবাবু বলে একজন আছে, যার চরিত্র সম্পর্কে তুমি জানতে চাও। তার পাশাপাশি জিজ্ঞাসা করো, বলুন তো শ্যামবাবুর চরিত্র কেমন? তখন কেউ বললো সে মানুষটা খিটখিটে, খুব রেগে যায়। আবার বললো সে মানুষটা খিটখিটে কিন্তু সে মানুষটা হচ্ছে খুব অনেস্ট, সৎ। আবার কেউ বললো যে সে খিটখিটে হতে পারে, রেগে যেতে পারে, কিন্তু তাকে রাগানো হয়, সে এমনি এমনি রেগে যায় না। তাহলে বিভিন্ন মতামত হয়। তাহলে চরিত্র বা প্রকৃতি নিয়ে কোনো কোশ্চেন হলে সেখানে মনে রাখবে এটা একটা বিতর্কিত কোশ্চেন, এবং এখানে বিভিন্ন ঐতিহাসিকদের বক্তব্য থাকবে, বিভিন্ন মতামত থাকবে। কোনো মতামতই 100% কারেক্ট হবে না। 90% হতে পারে, 99 পয়েন্ট সামথিং হতে পারে, কিন্তু 100% নয়। তাহলে এগুলো মাথার মধ্যে রাখলেই এই চরিত্র বা প্রকৃতি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মহাবিদ্রোহের প্রকৃতি লিখে দিলে মহাবিদ্রোহের কারণ লিখে চলে আসবে না। বুঝতে পারছো? তাহলে কোশ্চেনটা বুঝে গেলে আনসার তোমরা দিতে পারবে। এবারে মূল বিষয় আসা যাক, বাংলার নবজাগরণের চরিত্র। বাংলার নবজাগরণটা কি হচ্ছে, 19 শতকে, মূলত 1800 থেকে 1850 এবং 1850 থেকে 1914 এই সময়ের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর হাত ধরে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, ধর্ম সকল ক্ষেত্রে একটা সংস্কার সাধন হয়েছিল, একটা উন্নয়ন হয়েছিল, যার ফলে নবযুগের সূচনা হয়েছিল, যাকে বলা হচ্ছে বাংলার নবজাগরণ। এই বাংলার নবজাগরণের প্রকৃতি মানে হচ্ছে বাংলার নবজাগরণ কি সত্যি হয়েছিল, বা বাংলার নবজাগরণ যা হয়েছিল সেভাবে বলা হচ্ছে না, এ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের বক্তব্য। তাহলে বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি বিষয়ে দুটো ভিন্ন মত আছে, দুটো পাঠ আছে। কেউ কোনো ঐতিহাসিক বা পণ্ডিত ব্যক্তিরা বলেছেন যথার্থ নবজাগরণ ছিল, আবার কেউ বলেছেন না তথাকথিত নবজাগরণ, কেউ বলেছেন যে এর ইতালির নবজাগরণের সঙ্গে সমতুল্য নয়, কেউ আবার বলেছেন ঐতিহাসিক প্রতারণা। তাহলে এই চরিত্র বললে দুটো পার্টে বিভক্ত হয়ে গেছে, বুঝতে পারবে। তাহলে আমি প্রথমে বলি বাস্তব নবজাগরণ, এটাই হবে হেডিং। তারপরে বলবে যে রাজা রামমোহন রায় তৎকালীন পরিস্থিতিতে একটা আলেকজান্ডার ডাফকে চিঠি লিখেছিলেন, এবং তিনি বলেছিলেন যে ইউরোপের ন্যায় বাংলায় কিছু একটা হতে চলেছে, রেনেসাঁস। তার ফলে তার মানে তিনি বাংলার এই উন্নয়নকে, এই সংস্কারকে বাংলার নবজাগরণ আখ্যা দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, এরা সবাই বাংলার নবজাগরণকে নবজাগরণ বলেছেন। এছাড়া ডক্টর যদুনাথ সরকার কিন্তু আরো এক ধাপ এগিয়ে বলেছিলেন যে বাংলার নবজাগরণ হচ্ছে ইতালির নবজাগরণের থেকেও ব্যাপক। তিনি বলেছিলেন কনস্টান্টিনোপলের পতনের পরে যেমন ব্যাপকভাবে উন্নয়ন হয়েছিল, ঠিক সেরকমই বাংলাতে হয়েছিল। কারণ হচ্ছে পরাধীন বাংলাতে যেভাবে বাঙালিরা স্পর্ধা দেখিয়েছিল এবং রক্ষণশীল সমাজের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিল, তা সত্যি প্রশংসার যোগ্য, একে নবজাগরণই বলা যায়। তিনি এই সমস্ত বক্তব্য বলেছিলেন বাংলার ইতিহাস, হিস্ট্রি ইন বেঙ্গল গ্রন্থে। এরপরে আসছে সুশোভন সরকার। ডক্টর সুশোভন সরকার এই বাংলার নবজাগরণকে যথার্থ নবজাগরণ বলেছেন। তিনি বলেছিলেন যদি বুর্জোয়া অর্থনীতি এবং পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাংলায় কিছু হয়ে থাকে তাহলে সেটাকে বাংলার নবজাগরণই বলা যায়, যে উন্নয়ন হয়েছিল তাকে বাংলার নবজাগরণই বলা হয়।
এগুলো হচ্ছে যারা বাংলা নবজাগরণকে নবজাগরণ বলে উল্লেখ করেছেন তাদের কথা। এরপরে আসছি যারা বাংলা নবজাগরণকে নবজাগরণ বলেননি, তাহলে বাংলার নবজাগরণ নবজাগরণ নয়, এভাবে একটা হেডিং হয়ে শুরু হবে। এর মধ্যে কেউ বলেছেন কি তথাকথিত নবজাগরণ, তথাকথিত নবজাগরণ একটা হেডিং হলো। এক্ষেত্রে ডক্টর অশোক মিত্র 1951 খ্রিস্টাব্দে তিনি সেন্সাক্স রচনা করেছিলেন, আদমশুমারি। এই রচনা করতে যে তিনি বলেছিলেন যে বাংলার লেখকরা সোহাগ বলে বাংলার একটা উন্নয়নকে নবজাগরণ আখ্যা দিয়েছে। এটা যথার্থ নবজাগরণ নয়, মূলত চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মধ্যস্বত্বভোগী এবং জমিদার শ্রেণী যে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছিল রায়তদের শোষণ করে, সেই অর্থ তারা কলকাতায় কর্মকাণ্ডে বিনিয়োগ করেছিল এবং যেটাকে বাংলার নবজাগরণ তারা বলছে। এটা হচ্ছে অশোক মিত্রের বক্তব্য। এরপরে আসছে যে বাংলার নবজাগরণ ইউরোপের নবজাগরণের সমতুল্য নয়। এই বক্তব্য বলেছিলেন ডক্টর সুপ্রকাশ রায়। ডক্টর সুপ্রকাশ রায় বলেছিলেন যে বাংলার নবজাগরণ হচ্ছে ইউরোপের ন্যায় সমতুল্য নবজাগরণ নয়, কারণ ইউরোপের নবজাগরণ যেটা হয়েছিল সেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম, সেটা একটা সামন্ততন্ত্রের বিরুদ্ধে হয়েছিল। আর বাংলায় যে উন্নয়ন বা সংস্কার সাধন বা আন্দোলন যাই হয়েছিল বলা যায়, সেখানে মূলে ছিল মধ্যবিত্ত শিক্ষিত সচ্ছল শ্রেণী, জমিদার শ্রেণী এবং মধ্যস্বত্বভোগী শ্রেণী। এখানে মধ্যস্বত্বভোগী এবং সামন্ত প্রভু সবারই একটা আন্দোলন ছিল। একদিকে কৃষকদের সঙ্গে এদের ছিল শত্রুতা। তাহলে বাংলার নবজাগরণ কখনোই ইতালির নবজাগরণ বা ইউরোপের নবজাগরণের সমতুল্য নয়। এরপরে আসছে যে ঐতিহাসিক প্রতারণা বলে হেডিং হবে। ডক্টর বিনয় মিশ্র আরো কর্কশভাবে বলেছিলেন যে এই নবজাগরণ বাংলার নবজাগরণ নয়, তিনি একে ঐতিহাসিক প্রতারণা বলেছেন। তিনি বলেছিলেন যেভাবে ইতালির নবজাগরণ ব্যাপক হয়েছিল এবং সমাজের সর্বস্তরে পৌঁছেছিল, বাংলার নবজাগরণ শুধুমাত্র এই যেটুকু উন্নয়ন হয়েছিল তা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ছিল এবং সেগুলো শহর কেন্দ্রিক ছিল। তাহলে তোমরা বুঝতে পারছো স্টুডেন্টস যে বাংলার নবজাগরণের চরিত্র বলতে গেলে একদল ঐতিহাসিক বা একদল পণ্ডিত বাংলার নবজাগরণকে যথার্থ নবজাগরণ বলেছে, আর একদল ঐতিহাসিক বাংলার নবজাগরণের সমালোচনা করেছেন। কিন্তু সর্বাপেক্ষা বাংলা একটা উন্নয়ন হয়েছিল 19 শতকে, 1800 থেকে 1850, 1850 থেকে 1914 এই সময়ের মধ্যে একটা উন্নয়ন হয়েছিল এবং সেটা নিয়ে কারো কোনো বিতর্ক থাকতে পারে না, তাকে বাংলার নবজাগরণই বলা যেতে পারে। তার সিদ্ধান্তে বলা যায় যে ইউরোপের ন্যায় পরিস্থিতি বা প্রেক্ষাপট বাংলায় সম্ভব ছিল না। বাংলায় যে উন্নয়ন হয়েছিল, যে উন্নয়ন স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল, সেটা 19 শতকেই হয়েছিল এবং সেটা সব নবজাগরণই বলা চলে। এটা হচ্ছে এই বলে তোমরা শেষ করবে চরিত্রের বিষয়টা। যদি বাংলার নবজাগরণ বিষয় চরিত্র বিষয় বলে সত্যি কি নবজাগরণ ছিল, তাহলে দুই বক্তব্যই বলতে হবে এবং লাস্টের সিদ্ধান্তে এসে পজিটিভ কথাই তোমাদের বলতে হবে। আর যদি বলে বাংলার নবজাগরণ ছিল না, তুমি তা ব্যাখ্যা করো, তখন এই বাংলার নবজাগরণ নয় এই বক্তব্যগুলো দিতে হবে। ডক্টর অশোক মিত্র, তারপর ডক্টর সুপ্রকাশ রায়, বিনয় মিশ্র, এগুলো বলে বাংলার নবজাগরণের যে সীমাবদ্ধতা আছে সেটা বলে শেষ করতে হবে। মূলত এই জিনিসটা পড়লে এবং কোশ্চেনটাকে বুঝে তারপরে উত্তর দেবে। যদি কোশ্চেনটা ভালো করে না পড়ো এবং বুঝতে না পারো, তাহলে এই ধরনের কোশ্চেন অ্যাটেম্প করবে না। এরপরে আসছি বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা। এই বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা ছিল অনেক নম্বর। 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে এটা একটা উচ্চ স্তরে আবদ্ধ ছিল। উচ্চ স্তরে আবদ্ধ যেটা হেডিং, উচ্চ স্তরে আবদ্ধ বলতে যে শিক্ষিত মধ্যবিত্ত সচ্ছল শ্রেণী এই নবজাগরণের কর্ণধার ছিল এবং এরাই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল এবং এদেরই উন্নয়ন হয়েছিল, ম্যাক্সিমাম উন্নয়নটা হয়েছিল শহর কেন্দ্রিক, কলকাতা বিভিন্ন শহরে এবং একেবারে কলকাতা থেকে দূর দূর প্রান্তে গ্রামে, প্রত্যন্ত গ্রামে এই সংস্কারমূলক আলো পৌঁছাতে পারেনি কো এবং সমাজের সর্বস্তরে মানুষকে এই আন্দোলনে যোগদান করানো সম্ভব হয়নি। এটা হচ্ছে 1 নম্বর সীমাবদ্ধতা। 2 নম্বর হচ্ছে মুসলিম বিচ্ছিন্নতা। এটা হচ্ছে বাংলার নবজাগরণের একটা সব থেকে বড় সংকীর্ণতা। কারণ হচ্ছে যে মুসলিমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ থেকে অনেক দূরে ছিল এবং হিন্দুদের রাজনীতিতে একচেটিয়া অংশগ্রহণ, সমস্ত কারণে মুসলিম আর হিন্দুদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং মুসলিমরা এই বাংলার নবজাগরণের আলোর স্পর্শ পায়নি এবং মুসলিম সমাজের সংস্কার সাধন হয়নি।
এটা হচ্ছে বাংলার নবজাগরণের 2 নম্বর হচ্ছে একটা সীমাবদ্ধতা। 3 নম্বর হচ্ছে বাংলার নবজাগরণের সব থেকে বড় সীমাবদ্ধতা হচ্ছে ইংরেজ নির্ভরতা। বাংলার নবজাগরণের যারা কর্ণধার, যাদের হাত ধরে নবজাগরণ হয়েছিল, সেই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী কিন্তু ব্রিটিশ নির্ভর ছিল। তারা মনে করত ব্রিটিশদের ছাড়াই সংস্কার সম্ভব এবং তারাই আমাদের দেশের উন্নয়ন করতে পারবে। এই একটা ব্রিটিশ নির্ভরতা ছিল, যার ফলে তারা পুরোপুরিভাবে একেবারে সাধারণ মানুষের সঙ্গে এবং কৃষক শ্রেণী গরিব মানুষের সঙ্গে মধ্যে একেবারে মলিন হয়ে যেতে পারেননি, মিলে যেতে পারেননি কো। এটা হচ্ছে বাংলার নবজাগরণের একটা মূল সীমাবদ্ধতা। এরপরে আসছি বাংলার নবজাগরণের সঙ্গে ইতালির নবজাগরণের সাদৃশ্য বৈসাদৃশ্য। ইতালির নবজাগরণের সাদৃশ্য 1 নম্বর হচ্ছে অন্ধকারের অবসান। ইতালির নবজাগরণের ফলে যেমন মধ্যযুগের কুসংস্কার থেকে মুক্তি পেয়েছিল, একটা অন্ধকারে অবসান হয়েছিল, তাই বাংলার নবজাগরণের ক্ষেত্রেও একটা কুসংস্কারের বিরুদ্ধে একটা আওয়াজ উঠেছিল এবং কুসংস্কার মুক্ত করতে অনেকটাই সম্ভব হয়েছিল। মূলত কুসংস্কারের বিরুদ্ধে রক্ষণশীল সমাজের সামনে স্পর্ধা দেখিয়েছিল বাঙালিরা এই সময়। তাই এই দিক থেকে একেবারে মিলে যায় ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণ। 2 নম্বর হচ্ছে অনুপ্রেরণা। ইতালির নবজাগরণের ক্ষেত্রে অনুপ্রেরণা এসেছিল ল্যাটিন এবং গ্রিক সাহিত্য, প্রাচীন ল্যাটিন এবং গ্রিক সাহিত্য থেকে। আর আমাদের বাংলার ক্ষেত্রে এসেছিল প্রাচীন সংস্কৃত, মধ্যযুগীয় মুসলিম আধিপত্যের সময় ফার্সি এবং আধুনিক যুগে হচ্ছে ইংরাজি শিক্ষা। এই 3 শিক্ষার একটা অনুপ্রেরণা তৈরি হয়েছিল, যা বাংলার নবজাগরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এখানে ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণে একটা শিক্ষার মিল পাওয়া যায়। 2 নম্বর। 3 নম্বর হয়েছে ইতালির নবজাগরণের ক্ষেত্রে যেটা সব থেকে বড় মিল হয়েছে, মানবতা বোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মানুষ যুক্তিবাদী হয়, মানুষ মানবতাবাদী হয় এবং মানুষ সবকিছু যুক্তির মাধ্যমে বিচার করতে শিখেছিল এবং সেই যুক্তির মাধ্যমে বিচার করেছিল বলে চার্চের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পেরেছিল। এবং বাংলার নবজাগরণের ক্ষেত্রে মানুষ যুক্তিবাদী হয়েছিল, তাই সমাজের যেগুলো কুসংস্কার তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছিল। সমাজে নারীদের শিক্ষার জন্য এগিয়ে আসতে পেরেছিল। নারীদের উপর যে কুসংস্কার চালু ছিল, যেভাবে অত্যাচার হতো, তার বিরুদ্ধে মানুষ যুক্তি দেখিয়েছিল, একটা যুক্তিবাদী মনোভাব তৈরি হয়েছিল। এখানে ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের একটা বিরাট মিল পাওয়া যায়। এই সব হচ্ছে সাদৃশ্য। এরপরে আসা যাক বৈসাদৃশ্য। বৈসাদৃশ্যের সব থেকে বড় বৈসাদৃশ্য হচ্ছে প্রেক্ষাপট বা কারণ বলা চলে। ইতালির নবজাগরণের ক্ষেত্রে প্রেক্ষাপট ছিল ভিন্ন। ইতালির নবজাগরণ শুরু হয়েছিল শ্রেণী সংগ্রাম, সামন্ততন্ত্রের বিরুদ্ধে, চার্চের আধিপত্যের বিরুদ্ধে এবং কনস্টান্টিনোপলের পতনের মধ্য দিয়ে একটা নবযুগের সূচনা হয়েছিল। এবং তার ফলে তারা সেই কনস্টান্টিনোপল রাস্তার সি রুট বন্ধ হয়ে যাওয়ার ফলে সি রুট আবিষ্কার করেছিল। গোটা বিশ্বে তারা ব্যবসা বাণিজ্য করে একটা পুঁজির বিরাট আগমন ঘটেছিল। বাংলার ক্ষেত্রে কিন্তু সেটা মোটেও না। বাংলা ছিল একটা পরাধীন এবং ব্রিটিশ শাসনাধীন একটা দেশ এবং সেখানে এই শ্রেণী সংগ্রাম, তারপরে বিরাট পুঁজির সগম তো দূরের কথা, বরঞ্চ বাংলা শোষিত হতো এবং ভারত শোষিত হতো ব্রিটিশদের দ্বারা। তাই এখানে ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের কোনো মিল পাওয়া যায় না, এখানে সবটাই হচ্ছে অমিল। 2 নম্বর হচ্ছে বাংলার নবজাগরণ হয়েছিল পরাধীন কলকাতায়, পরাধীন বাংলায়, আর ইতালির নবজাগরণ হয়েছিল একটা স্বাধীন পরিবেশে। তাহলে একটা পরিবেশগত একটা পার্থক্য ছিল, যেটা বাংলার নবজাগরণ আর ইতালির নবজাগরণের মধ্যে দেখতে পাওয়া যায়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বাংলার নবজাগরণ ছিল অত ব্যাপক বা সম্পন্ন নয়। সমাজের সর্বস্তরকে এই নবজাগরণের অংশ করা যায়নি, নবজাগরণে আলো সমাজের সর্বস্তরে পৌঁছায়নি। আর ইতালির যে আন্দোলন বা ইতালির যে নবজাগরণ হয়েছিল, সে নবজাগরণ হয়েছে ব্যাপক এবং বিস্তৃত এবং সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছিল, সব কিছু উথাল পাতালভাবে পরিবর্তন করেছিল। একেবারে ধর্ম থেকে আরম্ভ করে, সমাজ থেকে আরম্ভ করে সব ধর্ম সংস্কার হয়েছিল, সব কিছু হয়েছিল। এর 4 নম্বর হয়েছে বাংলায় যে নবজাগরণ হয়েছিল, সমাজ সংস্কার হয়েছিল, তা কিন্তু পুরোপুরিভাবে যারা নবজাগরণের স্রষ্টা তারা পুরোপুরিভাবে সফল হতে পারেননি। কিছু কিছু জায়গায় সফল হলো, কিন্তু ইতালির নবজাগরণের ক্ষেত্রে সব দিকটাই তারা সফল হয়েছিল। তারা পেরেছিল চার্চের সংস্কার সাধন করতে, তারা পেরেছিল
চার্চের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এখানে কিন্তু সেটা সম্ভব হয়নি। তাহলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যটা তোমরা বুঝতে পারলে। এর ফলে সর্বশেষ আসছে বাংলা নবজাগরণের প্রভাব বা ফলাফল। এই বাংলা নবজাগরণের প্রভাব বা ফলাফল এবং বাংলা নবজাগরণের যে কারণগুলো আছে, নবজাগরণ পার্ট 1 তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ হচ্ছে যে কারণে বাংলা নবজাগরণ হয়েছিল সেই কারণটা আবার প্রভাব হিসাবে ব্যবহৃত হতে পারে। 1 নম্বর হচ্ছে বাংলা নবজাগরণের প্রভাব ছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল। আবার পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলেই বাংলার নবজাগরণ হয়েছিল। বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে এই সময়ে বিভিন্ন সরকারি উদ্যোগে বিভিন্ন শিক্ষা কমিশন স্থাপন হয়েছিল। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন, 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট, আর 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপাচ, তারপরে হান্টার কমিশন, বিভিন্ন কমিশনের স্থাপন হয়েছিল। এবং 1813 খ্রিস্টাব্দে সনদ আইন ছাড়া আইন দিয়ে সর্বপ্রথম বাৎসরিক 1 লক্ষ টাকা বলা হয়েছিল যে ভারতবর্ষে শিক্ষা খাতে ব্যয় করা হবে। এছাড়া 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপাচদের দ্বারা 3টে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল, কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে। এবং এই পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে এই সময়ে প্রচুর বিদ্যালয়, মহাবিদ্যালয় প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এই বিদ্যালয়, মহাবিদ্যালয় প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে হয়েছিল, বেসরকারি উদ্যোগে হয়েছিল, মিশনারিদের উদ্যোগে হয়েছিল। সরকারি উদ্যোগে 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল, 1835 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল। এছাড়া বেসরকারি উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ স্থাপিত হয়। এই হিন্দু কলেজ পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নাম হয় 1855 খ্রিস্টাব্দে, যা বিখ্যাত ইউনিভার্সিটি। গোটা বাংলায়, গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে একটা নাম করা কলেজ বা ইউনিভার্সিটি হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, যা এই 19 শতকে বাংলার নবজাগরণের ফলই হয়েছিল। এছাড়া হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রাচ্য শিক্ষারও একটা বিরাট উন্নয়ন ঘটেছিল। নবজাগরণের ফলে যুক্তিবাদ এবং আধুনিকতা যে প্রসার হয়েছিল তার ফলে প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে প্রসার হয়েছিল। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1784 খ্রিস্টাব্দে, যেখানে প্রাচ্য শিক্ষার চর্চা হতো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, যেটা প্রাচ্য বিদ্যার জন্য। এছাড়া ক্যানিং হাব এবং ম্যাক্স মুলার প্রভৃতিরা বাংলায় প্রাচ্য বিদ্যার শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2 নম্বর এটা হলো। 3 নম্বর হচ্ছে নবজাগরণের ফলে সাহিত্যের বিরাট উন্নতি হয়েছিল। বিদ্যাসাগর রচনা করেছিলেন কথামালা, বোধোদয়, তারপরে বিবেকানন্দ হচ্ছে বর্তমান ভারত পরিব্রাজক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ প্রভৃতি রচনার মাধ্যমে জাতীয়তাবোধের একটা জাগরণ ঘটিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তারপরে গল্প, উপন্যাস, মধুসূদন দত্ত, তারপর আলালের ঘরে দুলাল, হুতুম প্যাঁচার নকশা, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, এই সমস্ত কিছু রচিত হয়েছিল বাংলার নবজাগরণের ফল, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। এই সাহিত্যের মাধ্যমে সাহিত্যিকরা বাঙালিদের মনে এবং বাংলার প্রত্যেকটা মানুষের মনে যুক্তিবাদা মানসিকতা তৈরি করেছিল, যুক্তির মাধ্যমে এবং স্বাধীন চেতা মানসিকতা তৈরি করেছিল। এর ফলে সাহিত্যের একটা বিরাট একটা ভূমিকা ছিল বাংলার নবজাগরণের। 4 নম্বর হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিরাট অগ্রগতি ঘটেছিল এই বাংলার নবজাগরণের ফলে। বিখ্যাত সায়েন্টিস্ট জগদীশ চন্দ্র বসু ক্রিস্টোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। তারপরে তিনি স্মগ্মোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। তিনি উদ্ভিদের বেড়ে ওঠা এবং উদ্ভিদের যে প্রাণ আছে তা তিনি প্রমাণ করেছিলেন এই যন্ত্রগুলো আবিষ্কার করে। তিনি বেতার যন্ত্রের ক্ষেত্রে গবেষণা করেছিলেন। সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম থিওরির উপরে গবেষণা করেছিলেন। তিনি বোসন কণা আবিষ্কার করেছিলেন। মেঘনাথ সাহা সমীকরণ আবিষ্কার করে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি 4 বার মনোনীত হয়েছিলেন নোবেলের জন্য। এছাড়া হচ্ছেন বিখ্যাত চিকিৎসক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালা জ্বরে ওষুধ আবিষ্কার করে খ্যাতি অর্জন করেছিলেন। জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউট স্থাপন করেছিলেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক কলেজ স্থাপিত হয়েছিল, যা হয়েছিল এই 19 শতকে 1800 থেকে 1850 এবং 1850 থেকে 1914 এই সময়ের। এই পাশ্চাত্য শিক্ষার প্রভাবের ফলে, তার ফলে মানুষের যুক্তিবাদী মানসিকতা সৃষ্টির ফলে, শিক্ষার প্রসারের ফলে, আধুনিকতার ছোঁয়ার ফলে এই সমস্ত কিছু সম্ভব হয়েছিল বাংলার নবজাগরণের ফলে। বাংলার নবজাগরণের ফলে জাতীয়তাবোধ এবং দেশপ্রেমের উন্মেষ ঘটেছিল। বিভিন্ন সাহিত্যিকরা তার রচনার মাধ্যমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটা মানসিকতা তৈরি করে দিয়েছিলেন বাঙালিদের মধ্যে।
এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী আনন্দ মঠে রচনার মাধ্যমে একটা স্বাধীনতা মানসিকতা এবং জাতীয়তা বোধের জাগরণ ঘটিয়েছিল। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম বিদ্রোহী কাব্যের মাধ্যমে তার বিদ্রোহী গান একদম সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। এর ফলেই তখন বাংলা থেকেই জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল, বাংলা থেকেই আন্দোলন শুরু হয়েছিল। যা বাংলা ভাবতো তা পরবর্তীকালে ভারত ভাবতো, এবং বাংলা থেকেই পরবর্তীকালে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, মহাবিদ্রোহ সমস্ত কিছু এই বাংলার হয়েছিল নবজাগরণেরই ফল। 19 শতকে যা সমাদরের বিষয়, যা বাঙালিকে সম্মান দেয়, যা বাঙালিকে বিশ্বজগতে একটা খ্যাতির জায়গায় পৌঁছেছিল, তা 19 শতকেই হয়েছিল। এবং যার ফলে বাংলা এখনো যে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আছে, তা 19 শতকে যে সমস্ত ঘটনা ঘটে গেছে তার জন্য একটা বড় অবদান। তাহলে আজকে আমি তোমাদের বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা, বাংলার নবজাগরণের সঙ্গে ইতালির নবজাগরণের সাদৃশ্য বৈসাদৃশ্য এবং বাংলার নবজাগরণের প্রভাবগুলো আলোচনা করলাম। যেমন যেমন কোশ্চেন আসবে তোমরা তেমন তেমন আনসার দেবে। যদি সীমাবদ্ধতা যেরকম কোশ্চেন 2 নম্বরে, তাহলে সেভাবে লিখবে। এটা হচ্ছে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী বাংলার নবজাগরণের উপর যে টপিকগুলোকে আলোচনা করা হয়েছে, সেই সমস্ত টপিকগুলো আমি তোমাদেরকে বিশদে আলোচনা করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো অন্য ভিডিও করে। এখানেই আজকে শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।